হুশিয়ার শাহেনশাহ হিন্দ জালালউদ্দিন মোহাম্মদ এখনই এসে পৌঁছবেন। মোগল সাম্রাজ্যের জয়, মোগল সাম্রাজ্যের জয়, মোগল সাম্রাজ্যের জয়, মোগল সাম্রাজ্যের জয়, মোগল সাম্রাজ্যের জয়। আজ আপনাদের সবার মধ্যে এমন অনেকেই আছেন যারা এর আগে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর এমনও অনেকে আছেন যারা প্রথমবার যুদ্ধে যাচ্ছেন। কিন্তু একটা কথা যা আগেও ছিল, এখনো আছে, আর ভবিষ্যতেও থাকবে, সেটা হলো যে আপনারা সবাই মুঘল সাম্রাজ্যের সৈনিক যারা কখনো হার মানতে জানে না, আর আমিও জিততেই পছন্দ করি। এখন আমার মনে একটা প্রশ্ন আছে, আপনাদের সবাইকে করতে চাই। আজ সেই প্রশ্নই করব। আপনাদের সবার কাছে কোনটা গুরুত্বপূর্ণ, যুদ্ধে শত্রুর রক্ত ঝরানো নাকি মৃত্যু পর্যন্ত লড়াই করা? ভুল। আমি কখনোই আপনাদের মৃত্যু চাই না। আপনাদের সবাইকে মুঘল সৈন্যবাহিনীতে নিযুক্ত করা হয়েছে, আপনাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আর ভালো অস্ত্রও দেওয়া হয়েছে। আমি কখনোই চাই না যে আপনারা অহেতুক আপনাদের প্রাণ দিন। মুঘল সাম্রাজ্যের যে কোনো সৈনিকের প্রাণ এতটাও সস্তা নয় যা এত সহজে দেওয়া যেতে পারে। আপনাদের সবাইকে মুঘল সাম্রাজ্যকে রক্ষা করতে হবে, আর তাদের শত্রুদের সঙ্গে লড়াই করতে হবে, শত্রুদের শেষ করতে হবে। আমি চাই যে আপনাদের যেন এইটুকু বুদ্ধি থাকে যে আপনাদের শত্রুদের মধ্যে পার্থক্যটা বুঝতে পারেন। শত্রুদের পরিবার, তাদের স্ত্রী, তাদের সন্তানেরা আর বয়স্করা কখনোই আমাদের শত্রু নন। তাই আমি চাই না যে কোনো দুর্বলের উপর তরোয়াল তোলা হোক। আমি সাহসী সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে এক দায়িত্বশীল সেনাবাহিনীও চাই। আমি চাই শত্রুদের মধ্যে এমন ভয়ের পরিবেশ তৈরি করুন যেন তারা ঘুমের মধ্যেও ভয়ে কেঁপে ওঠে, আর বন্ধুদের মধ্যে এবং দুর্বলদের মধ্যে এমন ভরসা তৈরি করতে হবে যাতে তারা নির্ভয়ে বাঁচতে পারে। মুঘল সাম্রাজ্যের জয় হোক, জয় হোক, জয় হোক। খুব ভালো জালাল, সৎ নির্ভীক শাহেনশার মতোই কথা বলেছ তুমি। এটার প্রয়োজন ছিল বড় আম্মি। মাঝে মধ্যে ঘোড়ার লাগাম টানা উচিত, না হলে ঘোড়ার এটা মনে হবে যে তার পিঠে কেউ বসে নেই। বড় আম্মি, সকালবেলাতে যখন আমি রহিমের সঙ্গে ঘুড়ি ওড়াচ্ছিলাম তখন আমার একটাই কথা মনে হলো যে ঘুড়ি ওড়ানোর সময় ওর সুতো হাতে থাকার সঙ্গে সঙ্গে ঘুড়ির দিকেও নজর রাখা উচিত। কিন্তু লক্ষ্যটা একবার সরে গেলে ঘুড়িটা কে কাটবে সেটা জানতেও পারা যায় না। বড় আম্মি, সেই জন্য ঘুড়ি যখন আকাশে উড়বে সবাই আপনার দিকে দেখবে, আপনার প্রশংসা করবে, কিন্তু আপনার লক্ষ্য যখন সরে যাবে আর ঘুড়িটা যখন কেটে যাবে তখন ঘুড়িটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে আপনার সম্মানও মাটিতে মিশে যাবে। এই মুঘল সাম্রাজ্যের সেনাবাহিনী ঠিক ঘুড়ির সুতোর মতো, যা সবসময় আমার হাতে থাকবে আর আমার লক্ষ্য সবসময় ওদের উপর থাকবে। মনে পড়ে সেই দিন যখন তুমি ছোট্ট ছিলে, এইটুকু, আর এখন দেখো তোমার বয়স বাড়ার সাথে সাথে তোমার সাহসিকতার যোগ্যতাও বেড়ে চলেছে। গর্ব হয় তোমার প্রতি জালাল। এখন সেই গর্ব আরো বেড়ে গেছে জালাল। আমি মানছি যে তোমার শরীরে আমার রক্ত নেই, কিন্তু আমি তো তোমাকে বড় করেছি। এটা আমার একটা অহংকার যে আমিও তোমার আম্মি, বড় আম্মি। আল্লাহ করুন তুমি সব ক্ষেত্রেই আরো আরো সফল হও। সবই আপনার শিক্ষা আর ভালোবাসা বড় আম্মি। আসুন। প্রণাম আম্মি জান। দীর্ঘায়ু হও। এসো বসো। আম্মি জান, আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হয়েছে যোধা? শাহেনশাহ বকশিবানুর সঙ্গে যা করেছেন, যেভাবে করেছেন তা একদম ঠিক করেননি। শুধু সম্পর্ক ভেঙেছে, সেই অমূল্য সম্পর্ক যা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। এই কথার আর কোনো গুরুত্ব নেই যোধা। আমি জালালকে চিনি। ও যখন একবার সিদ্ধান্ত নিয়েছে তাতে ওর যত কষ্টই হোক না কেন ওর সিদ্ধান্ত বদলাবে না। ওর বোনের সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে, এখন কষ্ট পেলেও ওর জেদ বজায় রাখবে। নিজের জন্মদিনেও ও বকশিবানুর উপস্থিতি সহ্য করতে পারবে না। আমি বুঝতে পারছি আম্মি জান,
শাহেনশাহ এই কাজ করেছেন যাতে প্রজারা ভুল না বোঝে, তারা এটা যেন না ভাবে যে শাহেনশাহ পরিবারের স্বার্থে ন্যায় করতে ভুলে গেছেন। কিন্তু শাহেনশাহর যে কষ্টটা হচ্ছে সেটা কেউ বুঝতে পারছে না। শাহেনশাহ হওয়ার জন্য যে মূল্য ওনাকে দিতে হচ্ছে সেটা আমরা কেউই বুঝতে পারবো না। জালালের ভেতরের দাদা যাতে একজন শাহেনশাহকে দুর্বল না করে দেয়, তাই জন্য ও বকশি বানুর অপরাধের বিচার তোমার উপর দিয়েছিল। শাহেনশাহ হওয়ার জন্য উনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু একজন দাদা কি তার বোনকে ক্ষমা করতে পারে না? এখন সবকিছু জালালের হাতে যোধা। আমি তুমি এর মধ্যে কিচ্ছু করতে পারবো না। আর আমার মনে হয় তোমার এর মধ্যে না আসাটাই ভালো। ভাই বোনের মধ্যে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টায় তোমার আর জালালের সম্পর্কে না ভাঙন ধরে যায়। সবকিছু সময়ের উপর ছেড়ে দাও যোধা। আমি আসছি। সবকিছু সময়ের হাতে ছেড়ে দেওয়া যায় না আমি জানি। কখনো কখনো মানুষকেও চেষ্টা করতে হয়। আর শাহেনশাহ একজন মানুষ, আর মানুষ কখনোই নিজের সঙ্গে যুদ্ধ করে জিততে পারে না। শাহেনশাহর হৃদয়েও যুদ্ধ চলছে। শাহেনশাহর হৃদয়ের যুদ্ধের হাত থেকে ওনাকে মুক্তি দিতেই হবে। কিছু তো একটা করতেই হবে। ভাইজান, আমি তোমাকে একবার বলেছি যে আমি তোমার মুখ দেখতে চাই না, তবু তুমি এখানে কি করতে এসেছো? ভাইজান, আপনার জন্য উপহার এনেছি। এর প্রয়োজন নেই আমার। তুমি এর আগে আমায় অনেক কিছু দিয়েছো, তাই আমি রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আগে আমি বলছি তুমি এখান থেকে চলে যাও। বকশি বানু, তুমি যা করেছো তা ভয়ঙ্কর অপরাধ। আর আজকে আমার জন্মদিন। আমি চাই না যে তুমি আমার সামনে থাকো, সেই জন্য আমি বলছি এখান থেকে চলে যাও। ক্ষমা করবেন শাহেনশাহ, আপনার অনুমতি ছাড়া আপনার কক্ষে এসেছি, কিন্তু আপনাকে অনুরোধ করছি আপনি বকশি বানুকে ক্ষমা করে দিন। আপনি ওর দাদা, আপনি ওকে। যোধা বেগম, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। আমি আপনাকে ওকে শাস্তি দেওয়ার অনুমতি দিয়েছিলাম। আপনি আপনার শাস্তি শুনিয়েছেন, কিন্তু এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি চাই না আপনি এতে মাথা ঘামান, সেটাই ভালো হবে। আমি তো আপনাকে বললাম যে এটা আমার ব্যক্তিগত বিষয়। আমি চাই না এই বিষয় নিয়ে আপনি কথা বলুন। শাহেনশাহ, অপরাধের জন্য অপরাধীর শাস্তি পাওয়া উচিত, কিন্তু তাতে যদি কেউ কষ্ট পায় তার মানে শাস্তি সঠিক নয়, ন্যায় বিচার হয়নি। বকশি বানুর সঙ্গে সম্পর্ক ভেঙে আপনি শুধু ওর উপর রেগে নেই, বরং নিজের উপরেও রেগে আছেন, আমার উপরে রেগে আছেন, সমগ্র সংসারের উপর রেগে আছেন। তাই আমি আপনাকে অনুরোধ করছি, ওকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারা অনেক বীরত্বের কাজ শাহেনশাহ। ক্ষমা করে দিন না ওকে।
প্রতি বছর আমার জন্মদিন আসলে মহলে উৎসব পালন করা হতো, কিন্তু সেই বছরের জন্মদিন এমন কিছু বিশেষ মুহূর্ত তৈরি করেছিল যা সারা জীবন আমার স্মৃতি হয়ে রয়েছে। আমার আজও মনে আছে, আমার জন্মদিনের প্রস্তুতি 1 সপ্তাহ আগে শুরু হয়েছিল। আমি জানতাম না যে ওই দিনটাই আমার জীবনকে পুরোপুরি বদলে দেবে। সমস্ত অতিথি আগ্রায় এসে গেছেন আর শাহেনশাহ জন্মদিনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। আজকের এই উৎসব গুরুত্বপূর্ণ। আজ শাহেনশাহর জন্মদিন, সবকিছু ভালো হতে হবে, সবকিছু। আর একটা কথা, শাহেনশাহকে খাবার দেওয়ার আগে আজ আমি নিজে চেখে দেখব। যাও নিয়ে এসো। শত্রুরা এই সময়ের অপেক্ষা করে, এই দিনের সুযোগ খোঁজে যাতে আক্রমণ করতে পারে। সমস্ত সৈন্যদের সতর্ক করে দাও, ওরা যেন হুঁশিয়ার থাকে, চারিদিকে যেন নজর রাখে। কোনো রকম অপরাধ, কোনো রকম ভুল ক্ষমা করা হবে না। সালামু আলাইকুম আমিজান, আপনি এখানে? ভালো থেকো জালাল, খোদা তোমাকে দীর্ঘায়ু করুন। জন্মদিনের শুভেচ্ছা জালাল। আমি চাই জালাল যে আজকের দিনে আমাদের প্রজাদের মধ্যে দান ধ্যান করা হোক, বন্দীদের মুক্তি দেওয়া হোক। আপনার হুকুম পালন করা হবে আমিজান। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদের জয় হোক, মুঘল সাম্রাজ্যের জয় হোক, শাহেনশাহর জয় হোক। জানো যোধা, সারা মহলে শাহেনশাহর জন্মদিন পালন করা হচ্ছে। রান্নাঘরে খাবার তৈরি হচ্ছে, অতিথিরাও চলে এসেছেন, সবাই প্রস্তুতি নিচ্ছেন। সবাই শুধু এটাই ভাবছেন যে শাহেনশাহকে কি করে খুশি করা যায়। মতি, একবার ওনাকে দেখ। কৃষ্ণের মূর্তি? মূর্তি নয়, ওনার বাঁশি আর ময়ূরের পালক। শাহেনশাহ এই দুটো আমাকে আমার জন্মদিনে দিয়েছিলেন। উনি আমাকে এতটা বিশ্বাস করেছেন আর সবার সামনে আমার সম্মান রেখেছেন। মতি, কবে থেকে ভাবছি যে শাহেনশাহর জন্মদিনে আমি ওনাকে এমন উপহার দেব যে সারা জীবন যেন ওনার মনে থাকে, কিন্তু বুঝতেই পারছি না এমন কি দেব। সবকিছু তো আছে ওনার, সব শক্তি, সব ক্ষমতা। মহামাঙ্গা আর রোকেয়া বেগম নিশ্চয়ই ওনাকে মূল্যবান উপহারই দেবেন। সাম্রাজ্যের সব রাজা আর সুবেদাররাও ওনাকে অনেক উপহার দেবেন। তাহলে আমি ওনাকে এমন কি দেব যা সারা জীবন উনি মনে রাখবেন? কিন্তু যোধা, কিছু তো দিতেই হবে, তাই না? আর আমি চাই যে আমার সখী এমন উপহার দিক যেটা সবচেয়ে মূল্যবান, একদম আলাদা। দেখো, আমি তো অত বুঝি না যোধা, তুমি কিছু ভাবো না। শাহেনশাহর জন্মদিনের শুভেচ্ছা। হুজুর যেন সবসময় আল্লাহর দোয়া পান। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জালাল। ধন্যবাদ।
প্রত্যেক বছরের মতো তুমি আমার জন্মদিন ভুলোনি আর নিয়মও ভুলোনি, তাই আমি সবার আগে তোমার কাছেই এসেছি রোকেয়া। আমাকে অভিনন্দন তো জানালে, কিন্তু আমার উপহার কোথায় রোকেয়া? উপহার আনার জন্য আমি অনেক কষ্ট করেছি, তাই সেটা পাওয়ার জন্য তোমাকেও তো একটা কষ্ট করতে হবে জালাল। কি করতে হবে আমাকে? সেটাই, যেটা তুমি খুব পছন্দ করো, ধাঁধার উত্তর দিতে হবে। আর ধাঁধার উত্তর দিতে দিতেই তুমি উপহারের কাছে পৌঁছে যাবে। এক একটা ধাঁধা তোমাকে একটা করে ধাপ এগিয়ে দেবে। তুমি আমাকে উপহারটা কেন দিচ্ছ? কারণ কষ্ট করার পরে উপহার পাওয়ার যে আনন্দ হয় সেটা খুবই মূল্যবান হয়। চলো, তোমার জন্য আমি এই খেলাটা সহজ করে দিচ্ছি। এক একটা ধাঁধা তোমাকে এক একজন আপনজনের কাছে নিয়ে যাবে, আর ওনার কাছে থাকবে আরেকটা ধাঁধা। একদম শেষে রহিম তোমাকে প্রকৃত লক্ষ্যে পৌঁছে দেবে। আমার মনে হচ্ছে এবারের উপহার একেবারে অন্যরকম। ঠিক আছে, বলো তোমার প্রথম ধাঁধা কি? ঠিক আছে, শোনো। যাও গিয়ে খোঁজে নাও ওনাকে যিনি জন্ম দিয়েছেন তোমাকে। পরের ধাঁধা তুমি ওখানেই পাবে জানাব। যিনি আমাকে জন্ম দিয়েছেন মানে আমার আম্মি জান মালিকায়ে আজম। তাহলে প্রথম সূত্র আমি ওনার কাছ থেকে পাবো। ঠিক আছে রোকেয়া, আমি যাচ্ছি। আর আমার উপহার নেওয়ার পর ধন্যবাদ জানাতে তোমার কাছে আসছি। তবে এইভাবে আমাকে উপহার দেওয়াটা আমার খুব ভালো লাগলো। নিন, শাহেনশাহ তো এক তড়িতেই প্রথম ধাঁধার উত্তর দিলেন। আমি তো বানিয়েছি এরকম, কারণ আমি চাই জালাল খুব তাড়াতাড়ি আমার উপহারের কাছে পৌঁছে যাক। শাহেনশাহ জালালউদ্দিন মোহাম্মদ প্রবেশ করছেন। জন্মদিনের শুভেচ্ছা জালাল। এরকম করো না জালাল, তুমি আমাদের শাহেনশাহ, আমাদের সালাম জানিও না। আমি পরে শাহেনশাহ, আগে আপনাদের জালাল, যাকে আপনারা বড় করেছেন। আপনাদের মর্যাদা শাহেনশাহর মর্যাদার থেকে অনেক বড়। আপনারা সালামের যোগ্য। আমাদের সবার পক্ষ থেকেই উপহার। খোদা তোমায় দীর্ঘজীবী করুন। ধন্যবাদ আম্মি জান। ধন্যবাদ সেলিমা বেগম, আমি আপনার উপহার গ্রহণ করলাম। কিন্তু এর থেকে বেশি মূল্যবান সেই পরামর্শ যা যোধার বিষয়ে আপনি আমাকে দিয়েছিলেন। আচ্ছা আমি জানো, আমি রোকেয়া বেগমের সঙ্গে একটা খেলা খেলছি। যদি আমার উপহার আমায় পেতে হয় তাহলে আমায় ধাঁধার সমাধান করতে হবে। আচ্ছা, এবারে তোমায় আমরা ধাঁধাটা বলেই দিই। দ্বিতীয় ধাঁধা তাকে উদ্দেশ্য করে যাকে তুমি সবকিছু মনে করো। রক্তের সম্পর্ক নয়, মনের সম্পর্ক, যেটা সব থেকে উপরে। এর মাধ্যমেই তুমি পরের ধাপে এগোবে। আমি বুঝতে পেরেছি আম্মি জান। অনুমতি দিন। যাকে আমি সবার উপরে মনে করি তিনি আপনি ছাড়া আর কে হতে পারেন বড় আম্মি? জন্মদিনের অনেক শুভেচ্ছা জালাল। তুমি এই জগতের সব থেকে বড় শাহেনশাহ হও। এই জগৎ যেন তোমার কাছে মাথা নত করে। জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমাকে। আল্লাহ আপনার দোয়া অবশ্যই স্বীকার করবেন। হ্যাঁ, আর একটা কথা, ওইটা কি ছিল রেশম? খেলো, দৌড়ো, ধরো, জিজ্ঞাসা করো। বেগম রোকেয়ার উপহার বোঝো। কিরকম ধাঁধা বড় আম্মি? খেলো, দৌড়ো, ধরো, জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করো। বেগম রোকেয়ার ধাঁধা বোঝো। জালাল খুব চিন্তায় পড়েছে দেখছি। ক্ষমা করবে জালাল, এ ব্যাপারে আমি সাহায্য করতে পারবো না, কারণ আমাকে ধাঁধা বলার অনুমতি দেওয়া আছে, সমাধান বলার অনুমতি দেওয়া নেই। খেলো, দৌড়ো, ধরো, জিজ্ঞাসা করো। এই বয়সে খেলা, ছোটা। বুঝে গেছি বড় আম্মি। ধন্যবাদ। পরের ধাঁধা নিম গাছ, পরের ধাঁধা নিম গাছ, পরের ধাঁধা নিম গাছ। পরের ধাঁধা কোন গাছ? পরের ধাঁধা তুলসী গাছ, পরের ধাঁধা তুলসী গাছ।
সালাম আলাইকুম খানে খানা, কেমন আছো? সালাম শাহেনশাহ, জন্মদিনের অনেক শুভেচ্ছা। এই নিন আপনার উপহার, এটা আমি এঁকেছি। খুব ভালো খানে খানা, ধন্যবাদ। আমি শুনলাম রোকেয়া বেগমের ধাঁধাতে তুমিও রয়েছো। ভালোই হলো আপনি তাড়াতাড়ি এসেছেন। আমি সকাল থেকেই ধাঁধাটা মনে রেখেছি, যদি ভুলে যেতাম তাহলে। তাহলে আমাকে বলো কি সেই ধাঁধা? পরের ধাঁধা তুলসী গাছ। যান খুঁজুন তুলসী গাছের পাশে, আপনি উপহার পাবেন সব শেষে। আমার কাজ হয়ে গেছে, এবার আমি খেলতে যাচ্ছি। সালাম। পালাও, দৌড়ো, ধরো। কিরকম ধাঁধা তৈরি করেছে রোকেয়া বেগম? তুলসী গাছ। তুলসী গাছের কাছে তো যোধা বেগম দাঁড়িয়ে আছেন। সত্যি রোকেয়া বেগম, তুমি তোমার ধাঁধাতে যোধা বেগমকেও সামিল করেছো?